সামারি ফর ইউ এর তরফ থেকে আজ আপনাদের কাছে তুলে ধরছি হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মিরেলসের লেখা ইকিগাই এই বইটির শেষ অধ্যায়, অর্থাৎ নবম অধ্যায়। চিন্তা ও মানসিক চাপ আপনার শরীরের ওপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না, অথচ আপনি সমস্ত রকম মোকাবিলার জন্য প্রস্তুত থাকবেন। কিভাবে এমনটা হতে পারে? হ্যাঁ, আজকের আলোচনার বিষয় এটাই বিস্তারিতভাবে এই নবম অধ্যায়ে আলোচনা করা হবে। তো শুরু করছি নবম অধ্যায়। দৃঢ়তার অর্থ কি? যাদের কাছে ইকিগাই স্পষ্ট, তাদের মধ্যে একটা বিষয় সমানভাবে দেখা যায়, তারা নিজেদের ইকিগাই পূরণ করার জন্য যা খুশি করতে পারে। যদি পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল হয়, তবু তারা যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু কোনো মতেই তারা নিজেদের ইকিগাই ত্যাগ করে না। মনোরোগ বিশেষজ্ঞরা দৃঢ়তা বলতে যা বোঝেন, আমরা এবার সেটা বুঝব। দৃঢ়তা মানে কোনো একটা কাজের পিছনে আদা জল খেয়ে পড়ে যাওয়া নয়। এখানে আমরা দৃঢ়তার বাস্তবিক অর্থ কি তা বোঝার চেষ্টা করব। এখানে আমরা পৃথিবীকে একটা আলাদা দৃষ্টিতে দেখার চেষ্টা করি। শীঘ্রই কি করতে হবে, তার থেকে বেশি কোনটা করা জরুরি সেই দিকে ধ্যান দেওয়া হয়। সেই সাথে মানুষের ভেতরের নেগেটিভ চিন্তার জন্ম হয় না। দৃঢ়তাকে টপকে কিভাবে কঠোরতা গড়ে তুলতে হবে সেটা জানাটা খুবই জরুরি। আজ নয়তো কাল আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবেই। আমরা কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করব তার উপর বহু কিছু নির্ভর করে। আমাদের শরীর, মন ও আবেগগুলি কতটা দৃঢ় হওয়ার প্রশিক্ষণ লাভ করছে তার উপরে নির্ভর করে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করবেন কিভাবে। একটা জাপানি প্রবাদ আছে, নানা করবি ইয়াওকি, অর্থাৎ 7 বার পড়ে 8 বার ওঠে। সমস্যার মোকাবিলা করাই আমাদের ক্ষমতা, অর্থাৎ আমাদের দৃঢ়তা বলা যেতে পারে। আমরা যত শীঘ্র দৃঢ়তার সাথে সমস্যার মোকাবিলা করতে পারবো, তত তাড়াতাড়ি তার থেকে বাইরে বেরিয়ে একটা অর্থপূর্ণ জীবন অতিবাহিত করার সুযোগ পাব। যাদের মধ্যে দৃঢ়তা থাকে তারা কোনোদিন নিরাশার শিকার হয় না। আমাদের সর্বদা লক্ষ্যের দিকে ধ্যান দিয়ে জীবন অতিবাহিত করা উচিত। দৃঢ়তাই হলো এর শক্তি। সামনে কোনো কঠিন পরিস্থিতি উপস্থিত হলে কিভাবে তার মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে নির্গত হতে হয় সেই জ্ঞান তাদের অবশ্যই আছে। যে বিষয়গুলি তাদের নিয়ন্ত্রণে থাকে সেই দিকে তারা নজর রাখে, কিন্তু যে বিষয়গুলি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেই বিষয়গুলি নিয়ে তারা ব্যর্থ চিন্তা করে না। রেনহোল্ড নিবুহার শান্তির জন্য যে প্রার্থনা রচনা করেছিলেন তা খুবই জনপ্রিয়, সেটি আলোচনা করলাম। হে ভগবান, যা আমরা বদলাতে পারবো না তা স্বীকার করার শক্তি দাও, যা বদলানো উচিত তা বদলানোর সাহস দাও, আর উপরে দেয়া দুটি বিষয়ের পার্থক্য বোঝার ক্ষমতা দাও। বৌদ্ধ ধর্ম ও স্টোইসিজমের মধ্যে আবেগাত্মক দৃঢ়তা। নেপালের কপিলাবস্তু শহরের রাজপুত্র ছিলেন সিদ্ধার্থ, অর্থাৎ গৌতম বুদ্ধ। শৈশব থেকে যৌবনের প্রথমার্ধ তিনি মহলেই কাটিয়েছেন। চারদিকে ছিল সৌন্দর্য, আনন্দ ও প্রাচুর্যের বাস। 13 বছর বয়সেই তার বিয়ে হয়ে যায়। তারপর তিনি এক পুত্রের পিতা হন। তা সত্ত্বেও কিছুতেই যেন সংসারে মন বসাতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত 29 বছর বয়সে সংসার, রাজপাট ত্যাগ করে সন্ন্যাস নেন তিনি। কিন্তু সেই বৈরাগ্যের মধ্যেও কিছুতেই আনন্দ খুঁজে পাচ্ছিলেন না।
যে আনন্দর সন্ধানে তিনি রাজপ্রাসাদ রাজপাট ত্যাগ করেছিলেন, সেই আনন্দ যেন কিছুতেই তাকে ধরা দিচ্ছিল না। তখন উনি বুঝতে পারেন যে দুটি ভূমিকাই ভুল। সংসারের মধ্যে থেকে মানুষের সমস্ত কিছু ভোগ করা উচিত, সেই সাথে এই জাগতিক বস্তুর মোহ যে কোনো সময় ত্যাগ করার দৃঢ়তা থাকতে হবে। জৈনরা সন্ন্যাসীদের কাছ থেকে এর অভ্যাস শুরু করেছিলেন। এই সন্ন্যাসীরা সংসারের সমস্ত কিছু ত্যাগ করতে সক্ষম হয়। তাদের শরীরে থাকা কাপড়টুকুই তাদের একমাত্র সম্পত্তি হয়ে ওঠে। কিন্তু এই বৈরাগ্য জৈনদের পছন্দ হয় না। তারা স্টোইসিজমের অভ্যাস করতে শুরু করেন। এতে বলা হয়, এই জগতে সাংসারিক আনন্দ নেওয়াতে ভুল কিছু নেই, যতক্ষণ না আপনি তার দাসত্ব স্বীকার করছেন ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। যে কোনো মুহূর্তে এই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে যেতে পারে, তার জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি তা রপ্ত করতে পারেন তাহলে বুঝবেন আপনি দাসত্ব বোধের থেকে রেহাই পেয়ে গেছেন। সন্ন্যাসীদের মতো সমস্ত জাগতিক বস্তু ত্যাগ করাটা আপনার লক্ষ্য নয়, বরং এই বস্তু আপনার ভেতরে যে নেগেটিভিটি জন্ম দেয় তাকে জয় করার আপনার একমাত্র লক্ষ্য। এই ভাবনাকে জয় করা বৌদ্ধ ধর্ম বা স্টোইসিজমের মুখ্য উদ্দেশ্য। এই দুটি পথ আলাদা তো ঠিকই, কিন্তু তা মানুষের নেগেটিভিটি ও অহংকার ক্ষুণ্ণ করার কাজ করে। বৌদ্ধ ধর্ম ও স্টোইসিজম এই সুন্দর জীবনশৈলীর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্টোইসিজমের মতে সুখ ও ইচ্ছা সমস্যা নয়, আমরা যদি তার দাস না হই তাহলে তার উপভোগ করতে কোনো সমস্যাই নেই। যে কোনো পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাই স্টোইকের গুণধর্ম বলে মানা হয়। খারাপ থেকে খারাপতর কি হতে পারে? আমরা নিজেদের পছন্দানুসারে চাকরি পাই, কিন্তু কিছুদিন বাদে আমরা পুনরায় নতুন চাকরির সন্ধান শুরু করি। হঠাৎই লটারিতে কিছু টাকা জিতে আমরা গাড়ি কিনে নিই, কিন্তু কিছুদিন বাদে আমাদের মনে হয় আমাদের কাছে একটা বিলাসবহুল নৌকা থাকা উচিত। আমরা যা চাই তা পাওয়ার পর আমাদের মনে নতুন ইচ্ছার সঞ্চার ঘটে, আর এই কারণেই মানুষ কোনো দিন সন্তুষ্ট হতে পারে না। স্টোইকরা মনে করেন ইচ্ছা ও আকাঙ্ক্ষার পিছনে দৌড়ানোর কোনো মানে নেই। যাদের ভেতরে সদ্গুণ থাকে তাদের উদ্দেশ্য হলো নিশ্চল ও স্থির চিত্ত অবস্থা প্রাপ্ত করা, অর্থাৎ এমন একটা অবস্থা যার মধ্যে ক্রোধ, লোভ, ভয়, চিন্তা ও আবেগের কোনো জায়গা থাকবে না। শুধুমাত্র আনন্দ, প্রেম, শান্তি ও ধন্যবাদের ভাবনা থাকবে। স্টোইকরা এই ধরনের গুণ প্রাপ্ত করার জন্য নেগেটিভ কল্পনা চিত্রের প্রয়োগ করেন। তারা ভাবেন যে তাদের কাছে যে সমস্ত সুযোগ সুবিধা আছে হঠাৎ করে যদি তা হারিয়ে যায় বা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কি হবে। এইভাবে তারা খারাপ থেকে খারাপতর কি হতে পারে আগে থেকেই ভেবে নেন, আর সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকেন তারা। নেগেটিভ কল্পনা করার সময় আমাদের ঘটনা নিয়ে ভাবতে হবে, কিন্তু তা নিয়ে চিন্তায় পড়লে চলবে না। সেনেগোমানের এক ধনী ব্যক্তি রোমে থাকতেন। তার কাছে সমস্ত রকম সুখ সুবিধা ছিল। তিনি স্টোইকের অভ্যাসও করতেন। প্রতিদিন রাতে শোয়ার আগে তিনি ভাবতেন খারাপ থেকে খারাপতর আর কি হতে পারে। তিনি যে শুধু কল্পনা করতেন তাই নয়, তিনি তার প্রয়োগও করতেন। তিনি এক সপ্তাহ কোনো রকম চাকর বাকর ছাড়া থাকার অভ্যাস করেন। সেই সঙ্গে ভালো খাবার ও পানীয় থেকেও নিজেকে বঞ্চিত করেন। তাতে করে খারাপ থেকে খারাপতর কি হতে পারে
তিনি তা বুঝে যান ও সব সময়ের জন্য সেই চিন্তা একেবারে নষ্ট হয়ে যায়। উচ্চতর ভাবনার জন্য ধ্যান আবশ্যক। শান্তির জন্য প্রার্থনার সময় আমরা দেখেছি নেগেটিভ পরিস্থিতির কল্পনা করার সাথে সাথে আরও একটা বিষয় ক্রমাগত করে গিয়েছে, যে বিষয়গুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই বিষয়টা বুঝতে হবে। যে বিষয়গুলি আমাদের নিয়ন্ত্রণে নেই সেই বিষয় ভেবে আমাদের কোনো লাভ নেই। আমরা কি কি বদলাতে পারি আর কি কি পারি না সেই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এই তত্ত্বের সাহায্যে আমরা নেগেটিভ বিষয়গুলির থেকে দূরে থাকতে পারি। এপিকটেটাস বলেছেন, আপনার সাথে কি ঘটছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি সেই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। জৈন বৌদ্ধ ধর্ম মনে করে ইচ্ছা ও আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে সজাগ থাকতে হবে এবং তার থেকে মুক্তির পথ খোঁজাটাও খুবই জরুরি। নিজের মনকে বিচারধারা থেকে মুক্ত করা নয়, বরং বিচারগুলিকে সাক্ষীর চোখে দেখতে হবে। তার সাথে প্রভাবিত হলে হবে না, সেটাই ধ্যানের আসল উদ্দেশ্য। এই ধরনের অভ্যাস করার ফলে আমরা নিজেদের মনকে ক্রোধ, নিরাশা এবং হিংসার বেগে ধাবিত হওয়ার হাত থেকে বাঁচাতে পারি। বৌদ্ধ ধর্মে আবেগগুলি দূর করার জন্য একটা মন্ত্রের প্রয়োগ করা হয়, ওম মনি পদ্মে হুম। এতে ওম কথাটি অহংকারকে নষ্ট করে দেয়, দেশকে নষ্ট করে ম, আর নি কথাটির অর্থ হলো সংযম। এর সাহায্যে ইচ্ছাগুলি জয় করা সম্ভব হয়। পদ অর্থাৎ দ্বৈতের নাশ, মে অর্থাৎ লোভের নাশ, আর হুম অর্থাৎ অন্যের প্রতি যে নেগেটিভ বিচার আছে তার নাশ করা। আজ এবং এখনই অস্থিরতা দূর করুন। দৃঢ়তা প্রাপ্ত করার আরও একটা উপায় আছে। এক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কালে বাঁচতে চান। বৌদ্ধ ধর্ম বা স্টোইনিজম দুটিতেই বলা হয় যে বর্তমানই একমাত্র কাল, যার ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে। অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়ে বাঁচতে শিখুন, আর আপনার সামনে যা আছে তা নিয়ে বিচার করুন। বৌদ্ধ ভিক্ষুক থিজহ্যাট হুন বলেন, একটাই মুহূর্ত আপনি সঠিকভাবে উপভোগ করতে সক্ষম, আর সেটা হলো বর্তমান ক্ষণ। বর্তমান নিয়ে বেঁচে থাকার সাথে সাথে স্টোইক নিজের আশেপাশে অস্থিরতা সম্পর্কেও সজাগ থাকে। মার্কাস অরেলিয়াস ছিলেন রোমের সম্রাট। আমরা যে জিনিসগুলিকে ভালোবাসি সেইগুলি গাছের পাতার মতো একটু জোরে হাওয়া দিলেই সেইগুলি ঝরে যেতে পারে। তিনি আরও বলেছেন, আমাদের আশেপাশে যে ঘটনাগুলি ঘটে তা কোনো দুর্ঘটনার পরিণাম নয়, বরং সেটাকে বিশ্বের কাজ করার প্রক্রিয়া বলা যেতে পারে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের আশেপাশে যা ঘটে বা আমাদের কাছে যা যা আছে তা কোনো না কোনো দিন নষ্ট হয়ে যেতে পারে, সবই ক্ষণস্থায়ী। যদি এই বিষয়টা মাথায় রাখি তাহলে কোনো কিছুর পিছনেই আমরা ছুটব না। তাতে করে আপনি বর্তমান নিয়ে বাঁচার আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন। সেনেকা বলেছেন, এই বিশ্বের সমস্ত কিছু নশ্বর, ক্ষণস্থায়ী, অস্থির এবং সর্বদা পরিবর্তনশীল। এই জগৎ বৌদ্ধ শিক্ষার কেন্দ্রবিন্দু। যদি আপনি সর্বদা এই কথাগুলি মনে রাখতে পারেন তাহলে তা হারানো বা নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনার কখনোই দুঃখ হবে না। বাবি সাবি এবং ইচিগো ইচিব, ক্ষণস্থায়ী ও সর্বদা পরিবর্তনশীল এই প্রকৃতির মধ্যে সৌন্দর্য খোঁজার এই কলা বাবিসাবি। জাপানিরা মনে করেন পরিপূর্ণতার জন্য সৌন্দর্য খোঁজার চেয়ে অপূর্ণতার মধ্যে সৌন্দর্যের সন্ধান করাই প্রকৃত কলা।
এই কারণেই জাপানের মানুষরা এই ধরনের প্রবাদগুলো সর্বদা ভাঙা কাপ বা অপূর্ণ বস্তুর মধ্যেই লিখে রাখেন। অপূর্ণ, ক্ষণিক ও খুঁতযুক্ত বস্তুর মধ্যে আসল সৌন্দর্য লুকিয়ে থাকে, কারণ এটাই প্রকৃতির আসল রূপ। এই চিন্তাধারাকে সত্য প্রমাণ করার জন্য জাপানিরা আরও একটা বিষয়ের ওপর জোর দেন, তা হলো ইচিগো ইচি, যার অর্থ হলো বর্তমান ক্ষণই প্রকৃত সময়, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। যে কোনো সামাজিক সম্মেলন, সমারোহ এবং অনুষ্ঠানে জেনে বুঝে এই পংক্তির ব্যবহার করা হয়। একে অপরকে এটা বোঝানোর চেষ্টা করা হয় যে অতীতের সমস্যা নিয়ে না ভেবে বর্তমান মুহূর্তকে আনন্দের সাথে যাপন করার চেষ্টা করুন। সবাই যখন চা খাওয়ার জন্য একসাথে সঙ্গবদ্ধ হয়, তখন জৈন মেডিটেশন ও জাপানের মার্শাল আর্ট নিয়ে কথা বলা হয়। এই তিনের সাহায্যে বর্তমান নিয়ে বেঁচে থাকার বিষয়েই জোর দেওয়া হয়। পশ্চিমের দেশগুলিতে বহু যুগ আগের বাড়ি ঘর বা শত বছর প্রাচীন ঐতিহাসিক তত্ত্ব দেখার পর আমাদের মনে হয় যেন কিছুই বদলায় না। রোমান আর্কিটেক্ট গ্রেসো নিজের অসাধারণ কার্যকুশলতার জন্য পৃথিবী বিখ্যাত। তার তৈরি দুটি জিনিস হুবহু একই রকম। তার নির্মাণ কুশলতার জোরে তা যুগের পর যুগ ধরে একই রকম রয়ে গিয়েছে। এই সমস্ত কিছুর জন্যই তো তিনি জনপ্রিয় এত। জাপানি আর্কিটেক্ট কখনোই সর্বোত্তমের জন্যে আগ্রহী নন। তারা চৈতন্য এবং বাবিসাবির ভিত্তিতে কাজ করেন। সেখানকার বড় বড় ইমারতও কাঠের তৈরি। ইমারত তৈরির সময় তারা যে বিষয়টা মাথায় রাখেন তা হলো ওই ইমারতটা সর্বকালের কথা ভেবে বানানো হচ্ছে, বরং আমাদের পরবর্তী প্রজন্মও যাতে তা গড়ার সুযোগ পায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। মানুষের জীবন ও তার তৈরি জিনিস দুটি ক্ষণস্থায়ী, আর জাপানি সংস্কৃতি এটাকেই মান্যতা দিয়েছে। প্রতি 20 বছর বাদে দ্য গ্র্যান্ড শ্রিন অফ পুনরায় বাঁধা হয়। যুগের পর যুগ ধরে একটাই জিনিস চলবে, এমন কোনো উদ্দেশ্য নিয়ে জাপানিরা কিছুই বানায় না, বরং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে তারা অনেক বেশি জোর দেন। বংশ পরম্পরায় টিকে থাকা কোনো বস্তুর চেয়ে মানুষের তৈরি কোনো বস্তু যদি ক্ষণস্থায়ীও হয়, তাহলেও তা অনেক বেশি প্রভাব সৃষ্টি করতে পারে। আমাদের একটা কথা মাথায় রাখতেই হবে যে কিছু কিছু বিষয়ের ওপর আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না। যেমন ধরুন সময় ও আমাদের আশেপাশে ক্ষণস্থায়ী জিনিস। ইচিগো ইচি আমাদের বর্তমান নিয়ে থাকার ও সামনে আগত মুহূর্ত যাতে আমরা খুশির সাথে অতিবাহিত করতে পারি তার জন্য প্রেরণা দেয়। তাতে করে আমরা নিজেদের ইকিগাই খোঁজার এবং সেই অনুসারে কাজ করার সুযোগ পাই। বাবিসাবি আমাদের অপূর্ণতার মধ্যে বিকাশের সুযোগ খুঁজতে সাহায্য করে। নমনীয়তার ওপরে কঠোরতা। এক পৌরাণিক ঘটনায় বলা হয়েছে, হারজুলুস যখন হাইড্রা নামক রাক্ষসের মাথা শরীর থেকে আলাদা করে দিয়েছিলেন, তখন একই স্থানে দুটি মাথা তৈরি হয়ে গিয়েছিল। তখন তিনি বুঝে গিয়েছিলেন যে আমি কখনোই এই রাক্ষসকে বধ করতে পারবো না। নাসিম নিকোলাসের কথায় কঠোরতার বিষয়ে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করা আছে। কঠোরতার অর্থ বিকৃতির মধ্যে দিয়ে প্রস্তুত জিনিস। জীবনের পরিভাষা অনুসারে আমরা বলতে পারি এমন প্রাণী, মানুষ, গাছ বা বস্তু যাদের আঘাত করার পর তা দুর্বল হয়ে যায়, তাকে আমরা ক্ষণভঙ্গুর বলে থাকি। কিন্তু যে বা যারা প্রতিকার করতে পারে আর শত সমস্যার মধ্যেও টিকে থাকে, তাকে দৃঢ় বা কঠোর বলা হয়। কিন্তু যা খানিকটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় নতুন করে গজিয়ে ওঠে, তাদের প্রতিজৈবিক বা অ্যান্টিবায়োটিক বলা হয়।
হাইড্রার কাছে এক অদ্ভুত শক্তি ছিল। গল্পে বলা আছে যখনই তার উপর কোনো হামলা হতো তখনই সে আরও দৃঢ়তা নিয়ে ফিরে আসতো, আরও নতুন করে শক্তি সঞ্চয় করত ও নিজের মূল স্থানে ফিরে আসতো। অ্যান্টিবায়োটিক বলতে বোঝায় যার ওপর হামলা হওয়ার পর তা আগের থেকেও বেশি প্রতিভা সম্পন্ন হয়ে উঠত। বিশেষ কিছু পরিস্থিতি বা বিপদের সময় এই অ্যান্টিবায়োটিক দেখা যায়। 2011 সালে জাপানের তোহোকু এলাকায় সুনামি এসেছিল, যার দাপটে ফুকুশিমার মতো সাগরের কিনারায় অবস্থিত বহু গ্রাম খুবই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রায় 2 বছর বাদে লেখকরা সেই এলাকায় গিয়েছিলেন। সেখানের রাস্তার 2 ধারে বহু নির্জন গ্রাম চোখে পড়ে। সেখানকার রাস্তাগুলি যেন হারিয়ে গিয়েছে। ঘর বাড়ির মধ্যে একটা পুতুল পর্যন্ত পড়েছিল না। সেখানকার পেট্রোল পাম্পগুলি ধুধু করছিল, রেল স্টেশনগুলি বন্ধ পড়েছিল। সরকার সেখানকার গ্রামগুলির কথা ভুলেই গিয়েছে। তাই তো নতুন করে গড়ে ওঠার কোনো সম্ভাবনা ছিল না। ইসিনোমাকি ও কেসেনুমারাও খুবই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কয়েক বছরের মধ্যে তা আবার নিজের পুরানো রূপ ফিরে পায়। পুনরায় নিজেদের আগের রূপ ফিরে পাওয়া ইসিনোমাকি ও কেসেনুমা নিজেদের দৃঢ়তা প্রমাণ করতে সক্ষম হয়েছিল। যে ভূমিকম্পের ফলে সুনামি দেখা যায় তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানিরাও খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। সেই কোম্পানি ও সেখানকার ইঞ্জিনিয়াররা ওই আঘাত কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই বিগত 10 বছরেও ওই কোম্পানি আর কিছুতেই নিজের পুরানো সম্মান ফিরে পায়নি। এই বিপদের সময় একটাই কথা প্রমাণ হয়ে গিয়েছে যে ওই কোম্পানি কতটা দুর্বল ছিল। ভূমিকম্পের পর কিছুদিনের মধ্যে জাপানি স্টক মার্কেট বন্ধ হয়ে যায়। তারপর কোন কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়? সহজেই বোঝা যাচ্ছে যে কোম্পানি নির্মাণ কার্যে এগিয়ে আসে, যা ওই ডুবে যাওয়া গ্রামকে পুনরায় গড়ে তোলার স্বপ্ন দেখে, সেই কোম্পানি ও তার শেয়ারের দামই বৃদ্ধি পেয়েছিল। এই কোম্পানিগুলি অ্যান্টিবায়োটিক হওয়ার প্রমাণ দেয়, কারণ সমস্যা দেখেই সেখানে ঝাঁপিয়ে পড়েছিল। এবার দেখুন এই তত্ত্বগুলির সাহায্যে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে লাভবান হতে পারি। একটাই স্রোতের উপর নির্ভর করবেন না। কখনো একটা স্রোতের উপর নির্ভর করে জীবন কাটাবেন না। নিজের বর্তমান কুশলতার সাথে আরও কিছু কলা শেখার চেষ্টা করুন। এর ফলে এখন আপনি যে কাজের সাথে যুক্ত, যদি সেই কাজে কোনো রকম বাধা সৃষ্টি হয়, যদি সেই কাজ তেমন লাভজনক বলে মনে নাই হয়, তাহলে আপনি তা ত্যাগ করে দ্বিতীয় বিকল্পের কথা ভাবতে পারেন। লেখকরা অগিমিতে যাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন তাদের প্রত্যেকের কাছেই অর্থোপার্জনের একাধিক রাস্তা ছিল। তারা নিজেদের হাতের তৈরি জিনিস বাজারে বিক্রি করত, সেই সাথে নিজেদের বাগানে যে সমস্ত শাকসবজি ফলন হতো সেইগুলিও বাজারে বিক্রি করত। একটা প্রবাদ সর্বদা মাথায় রাখবেন: সমস্ত ডিম কখনোই এক বাক্সে রাখবেন না। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি অসাধারণ দক্ষতার অধিকারী, আপনার কাজ এতটাই মহান যে আপনার আর দ্বিতীয় কোনো কাজ শেখার প্রয়োজন নেই। কিন্তু সময়ের সাথে সাথে এই দক্ষতা পুরানো হয়ে গিয়ে তা হারিয়ে যেতে পারে। সর্বদা যদি নতুন নতুন জিনিস শিখতে পারেন তাহলে আপনাকে কখনোই কারোর মুখের দিকে চেয়ে থাকতে হবে না। কিন্তু মানুষ নিজেকে সন্তুষ্ট রাখতে চায় এবং নিজেদের আরামদায়ক গণ্ডির বাইরে বেরোতে চায় না। ছোট ছোট বিপদের ঝুঁকি নিন। অর্থাবস্থা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, তার মধ্যে 90,000 টাকা ফিক্সড ডিপোজিট, বাকি 10,000 টাকা বিভিন্ন কোম্পানিতে নিয়োগ করেন। প্রতিটা কোম্পানিতে
1000 টাকা করে নিয়োগ করেছেন। এবার ধরুন তার মধ্যে 3টি কোম্পানি সম্পূর্ণরূপে বিফল হয়েছে, যার ফলে আপনার 3000 টাকা ডুবে গিয়েছে। 3টি কোম্পানির খানিকটা অংশ ক্ষতি হওয়ার জন্য আপনারও 1000 থেকে 2000 টাকা ক্ষতি হয়, কিন্তু সেই 3টি কোম্পানিতে সামান্য লাভ হওয়ার জন্য আপনি 1000 থেকে 2000 টাকা লাভেরও মুখ দেখেছেন। একটা কোম্পানি খুব বিরাট আকার ধারণ করে, তাতে করে শেয়ারের দাম 10 গুণ বৃদ্ধি পায়, সেখান থেকে আপনি 2000 টাকা পান। অর্থাৎ বাকি কোম্পানিগুলিতে ক্ষতি হওয়া সত্ত্বেও আপনি লাভের মুখ দেখতে পান। অর্থাৎ আপনিও হাইড্রার মতো অ্যান্টিবায়োটিক হয়ে গিয়েছেন। কিন্তু এই অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য আপনাকে ছোট ছোট বিপদের ঝুঁকি নিতেই হবে। সংবাদপত্রে কোনো কোম্পানির নাম পড়লেন আর তাতে 1 লক্ষ টাকা নিবেশ করে দিলেন, এটা কিন্তু বড় বিপদের ঝুঁকি নেওয়ার সমান, যা আপনাকে দুর্বল করে তোলে। তার থেকে দূরে থাকুন। এর জন্য আমাদের নেগেটিভ চিন্তার সাহায্য নিতে হবে। কোন জিনিসটা আমাকে দুর্বল করে দেয় তা নিজেকেই জিজ্ঞাসা করুন। কোনো ব্যক্তি বা অভ্যাসের জন্য কি আপনি বিপদের গন্ধ পান? আমরা যখন নতুন বছরের লক্ষ্য গড়ে তুলি তখন অনেক বড় বড় লক্ষ্যের কথা ভাবি, কিন্তু তা না করে যদি বিশ্বাসের সাথে ছোট্ট ছোট্ট লক্ষ্য নির্ধারণ করি তাহলে তা অনেক বেশি লাভজনক বলে প্রমাণিত হবে। এই ছোট্ট লক্ষ্যগুলি এই রূপ হতে পারে: 2 বার খাওয়ার মধ্যে কোনো জল খাবার খাবো না, সপ্তাহে 1 বার মিষ্টি জাতীয় খাবার খাবো, বারবার অল্প করে নিজের সমস্ত ঋণ পরিশোধ করে দেব, কুসঙ্গ ত্যাগ করব, শুধুমাত্র প্রয়োজনের কথা ভেবেই কাজ করব না, বরং নিজের পছন্দের কাজ করার চেষ্টা করব, সারাদিন 20 মিনিটের বেশি সময় ফেসবুকে থাকব না। জীবনের দৃঢ়তা বজায় রাখার জন্য ভয়কে জয় করাটা খুবই জরুরি। যে কোনো সমস্যাকে নতুন সুযোগ বলে ভাবুন ও সেদিকে তাকান। আপনি যদি নিজের মধ্যে অ্যান্টিবায়োটিক গড়ে তুলতে পারেন তাহলে যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং অবশ্যই নিজের ইকিগাই পূরণ করতে সক্ষম হবেন। বাবি সাবি বলে, জীবনের দোষ তো থাকবেই, ভুল ছাড়া জীবন হয় না। দ্রুততার সাথে এগিয়ে যাওয়ার সময় আমাদের এটাই বলে দেয় যে এই জীবন ক্ষণভঙ্গুর। কিন্তু যদি আপনার কাছে নিজের ইকিগাই স্পষ্ট থাকে তাহলে এই বর্তমান মুহূর্তেও আপনি অন্তরের সম্ভাবনা খুঁজে পাবেন।